নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠনগুলির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শুনতে ভারত সরকারের অর্থমন্ত্রকের পক্ষ থেকে প্রাইভেট সেক্রেটারি শ্রী ডি ভাস্করের পর্যালোচনা বৈঠক। গতকাল সন্ধ্যায় অর্থাৎ 21শে এপ্রিল ভারত সরকারের অর্থমন্ত্রকের প্রাইভেট সেক্রেটারি শ্রী ডি ভাস্কর ভারতীয় মজদুর সংঘের আওতায় যে সমস্ত সংগঠনগুলি আছে, এমনকি অন্যান্য কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সাথে শরৎ বোস রোডের একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে এক পর্যালোচনা বৈঠক করলেন, যেখানে ভারতীয় মজদুর সংঘের সমস্ত শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টরের পাশাপাশি অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবিগুলি, যেগুলি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, সেগুলো যাতে অর্থমন্ত্রকের ছাড়পত্র পায়, সেই সমস্ত দাবিগুলি পর্যালোচনা সভায় তাদের বক্তব্যে তুলে ধরেন এবং এই বিষয়ে তার কাছে স্মারকলিপিও তুলে দেন। প্রাইভেট সেক্রেটারি শ্রী ডি ভাস্কর তাদের কথাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং নোটবুকে লিপিবদ্ধ করেন এবং তার বক্তব্যে তা তুলে ধরে যাতে দ্রুত এই বিষয়ে একটি সমাধান সূত্রে পৌঁছানো যায় সেই ইঙ্গিতও দেন। এছাড়াও যেহেতু এই সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, তাই তিনি তার বক্তব্যে শ্রমিক সংগঠনগুলির কাছে নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে শক্তিশালী পশ্চিমবঙ্গ তৈরি করার আহ্বান জানান। শুধু তাই নয়, তিনি বলেন, যদি এবছর সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন না দেন, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশে পরিণত হতে বেশি দেরি হবে না। এমনিতেই গত 15 বছরের তৃণমূল সরকারের শাসনের ফলে রাজ্যের দুর্নীতির পাহাড় জমেছে। কোথাও কোনো শিল্প নেই, চাকরি নেই, রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রেই বেকারদের হাহাকার চলছে। তাই তাদের হাতে চাকরি তুলে দিতে এবং সরকারের পরিবর্তন চাই। বিজেপি সরকারই একমাত্র স্থায়ী সমাধান করতে পারে বলে তিনি তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূল সরকারের নিচ থেকে উপর পর্যন্ত সর্বত্রই দুর্নীতি। যে রাজ্যে শিক্ষকদের চাকরি দিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ধরা পড়ে এবং তাদের চাকরি চলে যায়, শিক্ষামন্ত্রীকে জেল খাটতে হয়, গরিব মানুষের জন্য কেন্দ্র সরকারের বরাদ্দ করা রেশন চুরি করে খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হয়, সেই রাজ্যের মানুষ যদি এবারও পরিবর্তন না আনে, তাহলে আর সাধারণ মানুষের কথা বলার অধিকারটুকুও থাকবে না। তিনি তার বক্তব্যে কি বললেন তাই শুনুন এখন। नहीं होते तो भारत न सेकुलर होता न ही डेमोक्रेटिक होता। लेकिन यह दुर्भाग्य है कि बंगाल में एक सिस्टमिक रूप से हिंदुओं को खतरे में डाला जा रहा है और सीमा के पार से, खास करके बांग्लादेश से लोगों को ला करके हमारे आपके विरुद्ध उनको यहाँ पर बसाया जा रहा है। यह जिस 60-70 लोगों का SIR में नाम कटा है, वो लोग अब तलवार लेकर के हिंदुओं को काटने की तैयारी में लगे हुए हैं। बंगाल को यहाँ की निर्मम सरकार ने हिंदुओं के लिए एकदम सेफ नहीं रहने दिया है। आप सड़क पे देखते होंगे, लोग कहते हैं कि बंगाल में अगर आपके पास हेलमेट नहीं है तो आप 10 रुपए की एक जालीदार टोपी पहन लो, कोई आपको रोक नहीं सकता है। आप यहाँ पर हम लोग देखते हैं कि जो बंगाली हिंदूज हैं, लॉ अबाइडिंग सिटीजन्स हैं, हर नियम का पालन करते हैं, लेकिन 10 रुपए के जालीदार टोपी, बड़े भाई का कुर्ता, छोटे भाई का पैजामा या बुर्का पहन करके एक मोटरसाइकिल पर 4-4 आदमी भी जाते हैं तो उसको कोई रोकने वाला नहीं है। पूरा बंगाल में इनके खिलाफ कोई पुलिस में कंप्लेन लिखने को कोई पुलिस स्टेशन तैयार नहीं होता है। तो इस तरह का बंगाल बना दिया गया है। अब हमारा सवाल बंगाल के वासियों से है, क्या ऐसा बंगाल की परिकल्पना आज़ादी के लिए और बंगाल के लिए लड़ने वालों ने की थी, या एक ऐसा समाज जिसमें सब लोग सौहार्द के साथ मिलकर के रहें? हमें लगता है बंगाल में बदलाव की बहुत ज़्यादा ज़रूरत है। बंगाल बदलाव के लिए तैयार है और परिवर्तन 4 तारीख को आप सब लोग को देखने को मिलेगा। जिस तरह से बंगाल के गांव में, बंगाल के शहर में हर बंगलावासी, हर हिंदू बंगलावासी जिस तरह से तैयार हो चुका है
बंगाल को बचाने के लिए यह निर्मम सरकार को अब जाना ही होगा। गिनती के दिन इनके रह गए हैं। স্যার আরেকটা ব্যাপার যে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ সরকার যিনি বর্তমানে ক্ষমতায় আছেন বারবার করে বলছেন যে আপনারা বহিরাগত হিসেবে এখানে বারবার এলেও বাঙালির সেন্টিমেন্টকে কিন্তু আপনারা দখল করতে পারবেন না, বাঙালির সেন্টিমেন্ট বাংলাকেই চাই, এ ব্যাপারে কি বলবেন? देखिए, यह काम टीएमसी वालों ने पिछले बार भी किया था, लेकिन सबसे ज़्यादा कष्ट अगर कि पिछले 5 साल में किसी को हुआ है तो बंगाल के नेटिव बंगालीज का ही हुआ है। इनका भविष्य बांग्लादेशियों के हाथे ये सरकार बेच चुकी है। बंगाल में गर्भ से लेकर के कब्र तक घुसखोरी चल रही है। जब बच्चा माँ के पेट में रहता है उस समय भी माँ के लिए और बच्चे के लिए जो सरकार के तरफ से खास करके केंद्र सरकार के द्वारा जो चलाया गया अभियान है, जो योजनाएं हैं, उसका लाभ यहाँ तक नहीं दिया जाता है। न ही दूध दिया जाता है, न दवा दिया जाता है। और जीवन के हर मोड़ पे आप स्कूल में जाएं उस समय आपसे वसूली होती है, आप अपना घर बनाने के लिए जाएं उसमें आपसे वसूली होती है, आप कुछ खरीदना चाहे उसके लिए वसूली होती है। तो जीवन के हर मोड़ पर बंगाल में वसूली ही वसूली हो रहा है। और सबसे ज़्यादा कोई एक लोग प्रताड़ित है वो बांग्ला भाषी बंगाली ही है। बंगाल के लोग सबसे ज़्यादा इससे प्रताड़ित हुए हैं। इसीलिए ये लोग अब बदलाव करके रहेंगे और यह देश पूरी तरह से बंगाल के लोगों के साथ खड़ी है। और आप देखिएगा बदलाव होगा ही होगा, परिवर्तन होवे। এদিন শ্রমিক সংগঠনগুলির সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রকের প্রাইভেট সেক্রেটারির পর্যালোচনা মিটিংয়ে বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরগুলির কর্মীরা কিভাবে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে পেনশনারদের করুণ অবস্থার কথা এবং মহিলাদের কথা তুলে ধরেন ইনচার্জ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গ ও ভারতীয় মজদুর সংঘ সাময়িক সাজনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিমাদ্রি ভট্টাচার্য। তিনি কি বললেন? দেখুন, আজকে যে প্রোগ্রামটা হলো অর্থ দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করেছিল যে এরকম ধরনের একটা প্রোগ্রাম করতে। তার কন্ট্রাক্টর হিসাবে মাননীয় সুজিতজিকে ইন্ট্রোডিউস করেছিল। আর আপনারা তো শুনলেন যে অ্যাডিশনাল সেক্রেটারি নিজেই এসেছিলেন। তো এইবারে দাঁড়িয়ে এইটুকু বলার যে আমরা আমাদের যে দাবিগুলো ছিল, বিশেষ করে এলআইসির তরফ থেকে যে দাবিগুলো, সেগুলো আমাদের মাননীয় সর্বভারতীয় ইনচার্জ শ্রী সোমেশ বিশ্বাসজি রেখেছেন এবং ওনাদের ইউনিটের লোকও রেখেছেন। ব্যাংকের তরফ থেকে মাননীয় সুজিতজি যখন বললেন যে একটা ওনাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে, স্যাটারডে ফোর্থ এবং সেকেন্ড স্যাটারডে যারা কাজ করবে তাদের এক্সট্রা ফিনান্সিয়াল বেনিফিট অ্যানাউন্স করছে ইমিডিয়েটলি গভর্নমেন্ট। আর সাধারণ বিমা মানে জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল ইন্স্যুরেন্সের ইনচার্জ হিসাবে যে 3টে দাবি আমি অনুরোধ রাখলাম, যেটা হচ্ছে রিভিশন অফ পেনশন। আমাদের 29-30 হাজার এমপ্লয়ি আছে, সেই 30 হাজার এমপ্লয়ি অল ওভার ইন্ডিয়ার মধ্যে 14,000 হচ্ছে এনপিএস, বাকি 16,000 লোকের রিভিশন অফ পেনশন, এটা বড় দাবি। এবং পিডব্লিউডি এমপ্লয়ীদের জন্য যে গভর্নমেন্টের নির্দেশিকা যেগুলো রয়েছে সেগুলোকে স্ট্রিক্টলিভাবে ইমপ্লিমেন্টেশন করা এই 6টা পাবলিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে। এবং কোম্পানিগুলোর এই মুহূর্তে অস্তিত্ব সংকট চলছে। নিউ ইন্ডিয়া একটা বড় কোম্পানি, তার নয়, তার বিজনেস ভলিউম বেশি, এশিয়ার লার্জেস্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। বাকি 3টে মার্কেট কোম্পানি যে গত 3 বছরের ফাইন্যান্সিয়াল অবস্থা, এবং প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে তারা প্রি বাজেট সেশনে গভর্নমেন্টের কাছে পয়সা চাইছে রানিং ক্যাপিটাল হিসাবে, ক্লেম সেটেলমেন্ট এবং কোম্পানি চালানোর জন্য। এবং এটাও আমাদের তো বেশি দিন এভাবে তো চলতে পারে না। তো সেই 3টে কোম্পানির জন্য আমরা বললাম যে তাদেরকে যাতে মার্জিং করা হয়, একটা সলিউশন মার্জিং করে তারা যাতে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে কম্পিটিশন করতে পারে এবং স্ট্রাকচারটা তাদের বেটার হবে, তাতে দাঁড়িয়ে এমপ্লয়িরাও বাঁচবে। এটাও একটা আমাদের বড় দাবি ছিল। তো মাননীয় অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব এবং সুজিতজি এবং
বাকি সবাই উপস্থিত সরকারি লোকজন তারা বললেন যে আমরা এই তিনটে দাবি অসম্ভব গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, যাতে সেটা সবার ভালো হোক। তো দেশের ভালো, সরকারের ভালো হলে সেটা সবার ভালো। ওনারা বলেছেন যে অত্যন্ত সংবেদনশীলভাবে এই তিনটে দাবিকে আমরা প্ল্যাটফর্মে পেশ করছি, যাতে সেটা হয়। আর রইল পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন, এখানে দাঁড়িয়ে দেখুন, মানুষ সবাইকে যার যার মতো করে ভোট দেবে, কে কার কোথায় ভোট দেবে সেটা তার কনস্টিটিউশনাল রাইট, কিন্তু সবাইকেই আমরা অনুরোধ করব ভোট দিতে আসুন। আর ভোটের আগে বা পরে আমরা সবাইকেই বলি যে একটাই উপায়, যে রাষ্ট্র আমাদের কাছে আগে। আমরা ভারতীয় মজদুর সব করি, তাদের কাছে সবার আগে হচ্ছে রাষ্ট্রহিত, শ্রমিকহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত, তিনটে অবস্থানের উপর আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে রাষ্ট্রকে যারা সঠিকভাবে চালনা করবে তাদের কাছেই আপনাদের ভোট দেবেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট দলের পক্ষে আপনারা সওয়াল করছেন না, আপনারা বলছেন রাষ্ট্রহিতে যারা কাজ করবে তাদেরকেই ভোট দিতে বলছেন। একদম, কোনো নির্দিষ্ট দলের পক্ষে আমাদের কোনো রকম কোনো সওয়াল নেই, কোনো রকম কোনো আবেদনও নেই। রাষ্ট্রের জন্য যারা আছে তাদের জন্যই যেন ভোট মানুষজন দিতে দেয়, এবং এটা আমাদের একটা অনুরোধ। রাষ্ট্রটা থাকলে সব থাকবে, কে আমরা এই দল, কে আমরা ওই দল, আমরা ওই জায়গা, এগুলো সব থাকবে। রাষ্ট্র না থাকলে কিছুই থাকবে না। মাননীয় পিএস সাহেবের কাছে আপনারা একটা অনুরোধ আপনি করলেন যে তিনটে কোম্পানি আপনাদের ইন্স্যুরেন্স রয়েছে তাদেরকে মার্জ করে দিয়ে একটা কোম্পানিতে পরিণত করলে আপনাদের অনেকটা সুবিধা। এই ব্যাপারে কি বলবেন? এটা তো একটা আমাদের একটা ভীষণ বড় এজেন্ডা, কারণ হচ্ছে এই তিনটে কোম্পানি লাস্ট যদি আপনি 10 বছরের ব্যালেন্স শিট দেখেন, এই তিনটে কোম্পানি প্রত্যেক 2020 সাল থেকে 19 সালের পর থেকে প্রত্যেক বছর তিনটে কোম্পানির পিছনে গভর্নমেন্ট 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, এবং আমি যদি কম বেশি না বলি, মোটামুটি 36,000 কোটি টাকা 2026 সাল অবধি খরচা করে দিয়েছে, মানে অনুদান দিয়েছে। তো এটা তো চলতে পারে না এইভাবে বেশি দিন। সরকার যে টাকাটা দিচ্ছে, এটা মানুষজনের টাকা ট্যাক্স দিচ্ছে, তো সেটা যখন হতে পারছে না, তাহলে একটাই উপায় আছে, শ্রমিকদের, ইন্ডাস্ট্রির সাথে এবং শ্রমিকদের সাথে। কারণ সাধারণ বীমা যে বিজনেস আছে, এটা হচ্ছে একটা এখনো পর্যন্ত এটা ঘুমন্ত বিজনেস। ভারতবর্ষে 140 কোটি মানুষ যদি থাকে, সাধারণ বীমা বিজনেস এই মুহূর্তে 1.5 লক্ষ কোটি মাত্র বিজনেস। এটা আজকে মানে প্রভূত সম্ভাবনাময় জায়গা রয়েছে। এই প্রভূত সম্ভাবনাময় জায়গার মধ্যে মার্কেটকে কম্পিট করার জন্য এই তিনটে কোম্পানিকে, আমরা তো অনেক কিছু দেখলাম, এই তিনটে কোম্পানি আলাদা আলাদা চেয়ারম্যান এনে সব কিছু এনে, তারপরেও যখন সেটা হচ্ছে না, এবং শ্রমিকদের সাথে এখানে যারা রয়েছে এবং উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যায়, এখন এই তিনটে কোম্পানি ইমিডিয়েটলি মার্জিং দরকার। আমরা সেটাই আবেদন করেছি যে এই তিনটে কোম্পানিকে মানে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব মার্জিং করুন, যাতে এরা একটা স্ট্রাকচার, সুন্দর ভালো জায়গা তৈরি হয়। আগামী দিনে এই তিনটে কোম্পানি বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে কম্পিটিশন করতে পারে। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া কমিটি ইন্স্যুরেন্স ইনচার্জ ভারতীয় মজদুর সংঘ সোমেশ বিশ্বাস। তিনি কি বললেন তাই শুনুন এখন। ঠেঙ্গড়িজি মানুষ ছিলেন না, ঋষি। এই ভারতবর্ষে ঋষিকে দেখা, ঋষি আমরা শুনি যে ঋষি মহাপুরুষদের কথা আমরা শুনি, কিন্তু চাক্ষুষ দর্শন এটা আমাদের হয়েছিল। উনি ঋষি ছিলেন, এবং যেদিন ভারতীয় মজদুর সংঘের জন্ম হয়েছিল 1955 ইংরেজি 23শে জুলাই ভোপাল শহরে, সেদিন ঠেঙ্গড়িজি যেহেতু মধ্যপ্রদেশের, মহারাষ্ট্রের, তাই উনি ভালো হিন্দি লিখতে পারতেন না। এখন কিন্তু তার পরবর্তী সময়ে ঠেঙ্গড়িজির অনেক হিন্দি বই বেরিয়েছে, হিন্দি বই লিখতে পারতেন। তো তখন আমাদের যে প্রথম মিটিং হয়েছিল, 35 জন লোক ছিল, সেখানে মাইনরস লেখার জন্য অটল বিহারী বাজপেয়ী, যে প্রাক্তন প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীকে বলা হয়েছিল আপনি শুধু মাইনরস লিখবেন। এবং অটল বিহারী বাজপেয়ী তখন জনসংঘের কাজ দেখতেন। বিজেপি তো 80 ইংরেজিতে জন্ম হয়েছে, তো অটল বিহারী বাজপেয়ী সারাদিন ওই মাইনরসটা লিখেছেন, এবং একটা শব্দ করেননি। যেটা শিক্ষণীয় ব্যাপার, উনি বলেছেন যেহেতু আপনারা ঘোষণা করেছেন নন পলিটিক্যাল, আর আমি একজন পলিটিক্যাল পার্টির, আমি শুধু আপনাদের মাইনরসটা লেখার জন্য আপনারা বলেছেন এটাই লিখবো, আমি কোনো কমেন্ট করব না, এবং শেষ অবধি কোনো কমেন্ট করেননি।
তো আমাদের কথা হচ্ছে যেটা যে আমরা একটা রাষ্ট্রবাদী সংগঠন, যেহেতু আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের স্বার্থে যে পলিটিক্যাল পার্টি কাজ করবে তাকে আমরা অবশ্যই সহযোগিতা করব। এবং আমাদের যে কনসেপ্ট যেটা, সেটাতে আমরা বলেছি যে রেসপন্সিভ কোঅপারেশন, এবং সেটা আমরা দেখিয়েছি। রেসপন্সিভ কোঅপারেশনের অর্থ হচ্ছে যে পলিটিক্যাল পার্টি শ্রমিক স্বার্থে কাজ করবে তাকে আমরা অবশ্যই সহযোগিতা করব, আর যে পলিটিক্যাল পার্টি শ্রমিক স্বার্থ বিরোধী কাজ করবে আমরা সাইমালটেনিয়াসলি অপোজ করব। এবং এই সরকার থাকা অবস্থায় যখন পাবলিক সেক্টরকে আমরা বুঝতে পেরেছি যে প্রাইভেট করার একটা চক্রান্ত চলছিল, তখন এই সরকারের বিরুদ্ধে আমরা দিল্লির পথে নেমেছি 17 নভেম্বর। হ্যাঁ, সবার জানা আছে, আমরা সব এখান থেকে অনেকে পার্টিসিপেট করেছিলেন, সুতরাং আমরা পথে নেমেছিলাম। সুতরাং এছাড়াও অন্যান্য যারা তাদের সংগঠনের কথাগুলি তাদের বক্তব্যের মধ্যে প্রাইভেট সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে তুলে ধরেন, তাই শুনবো এবার। আমি এলআইসির যে 4টে অর্গানাইজেশন উনি বললেন, একটা হচ্ছে অফিসার্সের নয়নো, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স অফিসার্স, আপনাদের জ্ঞাতার্থে বলছি। দেন নয়ডো, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অফিসার্স, উই কল ইট ক্লাস 2 অফিসার্স। ক্লাস 3 NOLIW আছে, ন্যাশনাল অর্গানাইজেশন অফ লাইফ ইন্স্যুরেন্স ওয়ার্কার্স। অ্যান্ড পেনশনার্সে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 4, উই আর মোর দেন 15,000। এখানে এক্স চেয়ারম্যান থেকে আরম্ভ করে সাফাইওয়ালা, ইন বিটুইন অল আর দেয়ার। তো এখানে আমি এই আজকের এই প্ল্যাটফর্মটার মাধ্যমে সোমেশজিকেও রিকোয়েস্ট করছি, এবং আমাদের সঙ্গে ভারতীয় মজদুর, আই এম লাকি টু বি পার্ট অফ ভারতীয় মজদুর সংঘ। এবং একটা কথা বলে, দিস ইজ দ্য লার্জেস্ট, হি রাইটলি সেড, দিস ইজ দ্য লার্জেস্ট ট্রেড ইউনিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ফরগেট অ্যাবাউট the incumbent dispensation in the central, যে মানে যে কোনো সরকার থাকতে পারে। 1989 থেকে আমরা কিন্তু আইএলওকে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমরা। সো উই আর এ ডিসাইসিভ ফ্যাক্টর। আমাদের সঙ্গে যে ন্যাশনালিস্ট যে ইনকামবেন্ট পার্টি রয়েছে, আমি সোমেশজির সঙ্গে টেকিং কিউ ফ্রম হিম, আই উইল নট নেম দ্যাট, কিন্তু একটা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের একটা মিল আছে। প্রথম কথা, আমাদের দুটো সংগঠনেরই জন্ম হচ্ছে আরএসএস থেকে। আমরা 1955-তে জন্মেছি, 50-এর দশকে জনসংঘের জন্ম হয়েছিল, 1980-তে স্যার এটা জন্ম হয়েছে। ফলে এটা একটা রয়েছে, আমরা গুরু ভাই। দ্বিতীয় হচ্ছে আমরা ন্যাশনালিস্ট। বেসিক্যালি অ্যাজ ই রাইটলি সেড, যার যে পলিটিক্যাল পার্টির ন্যাশনাল এজেন্ডা থাকবে, দ্য ভারতীয় মজদুর সংঘ বিইং আ obedient soldier of BMS, আমরা তার সঙ্গে আছি। Just like to supplement Himadrida, he has pointed out one, I am a PWD, that is person with disability. Himadrida has pointed out we have an act, RPWD Act 2016, in support of our causes. This has not been implemented in any of the gypsum companies or in even banks or the financial institutions. So I would request, we have many supports are there. It is mentioned in the RPWD Act and its subsequent amendments after 2016. One of such is like 4% reservation for the PWD employees. Number 2, notional promotion. Promotions are being denied to PWD employees every year. We are 600, like Himadrida mentioned, that there are around 500 to 600 employees in the gypsum companies only, PWD employees. So every time, it is not like that, it is never mentioned that as because the person is disabled, promotion is not mentioned like that, but it is seen generally. We do not get promoted on time, despite giving our output to our level best, to the company, to the respective companies, we give our level best as at par with the normal employees, but our effort does not get recognized, and I am a living example of that. I will not go into my personal details, but notional promotion, 4% reservation, then double transport allowance. Our transporting, our
like communication, conveyance is very difficult for any PWD employee. Those who have locomotive problem, they cannot walk properly, they have to use wheelchair. But we get only 600 rupees in gypsum companies. They have allowed only 600 rupees for this, which is totally insufficient for us. So that has to increase. And another thing is additional CL. We get 12 CLs, which is not enough for us. Like in a stormy day or when it is a rainy season, it is very difficult for us to move. So that 4 additional CL, that is also there. So like 3 to 4 points are there, like 4% reservation during recruitment as well as promotion, like SC/ST employees. It is similar to PWD should get similar to SC/ST provisions, which is not implemented in any of the gypsum companies, sir. Number 2, notional promotion from 2016 onwards, that which Himadrida has mentioned very well. Number 3, sir, is this transport allowance, which is very meager. 600 rupees per month is nothing, it's peanuts. And number 4 is additional CL. 4 additional CL we are supposed to get, which is not implemented in any of the gypsum companies. So I would like to ask Bharatiya Mazdoor Sangh to take up and please look after these issues. We are 600, more than 600 in the gypsum companies, and if it is taken up by Bharatiya Mazdoor Sangh, it will be very much helpful for the PWD employees of gypsum companies. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।